গুড মর্নিং অ্যাসপারেন্টস। আমাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখন কোশ্চেন হলো, এটা প্রথম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই নামটা হওয়ার পেছনে কারণটা কি? প্রথমত, এই সিন্ধু সভ্যতা হওয়ার নামটা হওয়ার পেছনে কারণ যেটা হলো সেটা হলো সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে বেশিরভাগ যে হরপ্পান সাইটস গুলো সেগুলো আবিষ্কার হয়েছে, প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন। তাই এই যে সভ্যতা তার নাম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার নামকরণ কেন করা হয়েছে? কারণ হরপ্পা, যেটা আমরা জানি যে দয়ারাম সাহানি প্রথম 1921 খ্রিস্টাব্দে তিনি এই সভ্যতার যে হরপ্পা যে সাইট সেটার প্রথম উৎখনন করেছেন। তাই এই যে সভ্যতা তার নাম হয়েছে হরপ্পা সভ্যতা। এখন এখানে যেটা কোশ্চেন সেটা হলো হরপ্পা হরপ্পা কথাটির অর্থ কি? এটার উপর এর আগেও কোশ্চেন হয়েছে যে হরপ্পা কথাটির অর্থ কি। এই যে হরপ্পা শব্দটি, সেই হরপ্পা শব্দটির অর্থ কি? যে শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। আমরা জানি যে হরপ্পা শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এটা বিশ্বের, সিন্ধু সভ্যতা হলো বিশ্বের অন্যতম যে প্রাচীন সভ্যতাগুলি রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, নগর সভ্যতা বলা যায়, আরবান সিভিলাইজেশন। এটি বর্তমান যে পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সভ্যতার বিকাশ ঘটেছে এবং প্রত্নতাত্ত্বিকদের মত অনুসারে এই সভ্যতাটাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। কি কি পর্যায়গুলো? একটা পর্যায় হলো প্রি হরপ্পান সিভিলাইজেশন, প্রি হরপ্পান ফেজ বা আর্লি হরপ্পান ফেজ। তারপরে রয়েছে ম্যাচিওর হরপ্পান ফেজ। নেক্সট, তারপরে যে লাস্ট যেটা হচ্ছে সেটা হলো লেট হরপ্পান ফেজ। এখন এই টোটাল সভ্যতার সময়সীমা কি রয়েছে? টোটাল সভ্যতার সময়সীমা রয়েছে 3200 থেকে, টোটাল সভ্যতার সময়সীমা রয়েছে 3200 থেকে অলমোস্ট 1500 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তার পরবর্তীতেই আমরা জানি যে বৈদিক সিভিলাইজেশন সেটা স্টার্ট হয়ে যায় এবং এটা হচ্ছে প্রাক হরপ্পা সভ্যতা। আমরা এখানে যেটা প্রথম যেটা আছে প্রাক হরপ্পা সভ্যতা, সেই প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে তার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কি কি? একটা যে সিভিলাইজেশন সেটা তো একদিনে পরিবর্তন হয়নি বা আরবানাইজেশনটা একদিনে তৈরি হয়নি। এই সভ্যতাটা তৈরি হতে হতে সময় লেগেছে অনেক দিন। যে প্রথম প্রাক হরপ্পা সভ্যতা, এটা অনেকটা গ্রামীণ বলা যায়, নগর জীবনের প্রাথমিক অবকাঠামোর যে সূচনা সেটা হয়েছিল, সেই সভ্যতা হয়েছিল। সভ্যতার যে প্রাথমিক পর্যায় বলা চলে সেটা 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং এটি নগর জীবনের অবকাঠামোর মানে প্রাথমিক সূচনা এবং কৃষি ও পশুপালনের এটি হলো প্রাক হরপ্পা সভ্যতা বা প্রি হরপ্পান ফেজ, যেটা সময় হলো 3200 থেকে 2600। এই যে সময়টা কিন্তু এই পর্যায়টা এটা হচ্ছে নগর জীবনের যে শুরু এবং প্রাথমিক পর্যায়। এই সময় কিন্তু পুরোপুরিভাবে যে নগর জীবন, যে আরবান সিভিলাইজেশন বা ডেভেলপ যে সিভিলাইজেশন সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। কি দেখতে পেয়েছি? এই সময় পেয়েছি কৃষি ও পশুপালনের বিকাশ। কারণ একটা সিভিলাইজেশন ডাইরেক্টলি কোনোদিনও নগর সভ্যতায় বিকশিত হতে পারে না, সেটা আস্তে আস্তে গ্রামীণ থেকে আমরা জানি যে নগরের রূপান্তরিত হয়। এবং এই সময়ের যে মেন বৈশিষ্ট্য মৃৎপাত্র ও হাতিয়ার তৈরি এই সময় কিন্তু শুরু হয়ে গেছিল এবং কাঁচা মাল ও কৃত্রিম উপাদান ব্যবহারেরও সূচনা হয়ে গেছিল। তার পরবর্তী যেটা আছে এই প্রত্নতত্ত্ববিদ রফিক মুঘল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
রফিক মুঘল একে আর্লি হরপ্পান কালচার হিসাবে উল্লেখ করেছেন, আর্লি হরপ্পান কালচার হিসাবে লক্ষ্য করেছেন। মোহাম্মদ রফিক মুঘল, এই নামটা মনে রাখতে হবে, মোহাম্মদ রফিক মুঘল এই যে বিষয়টা, এটা কিন্তু এই এই যে যে আর্লি হরপ্পান সিভিলাইজেশন বা আর্লি হরপ্পান কালচার হিসাবে উল্লেখ করেছেন। এবং নব্য প্রস্তর যুগে থেকে ধাতুর যুগের অগ্রগতি কিন্তু এই সময় হয়। আমরা জানি যে হরপ্পান সিভিলাইজেশন এটা কিন্তু মেনলি তাম্র প্রস্তর যুগ বলা হয়, তাম্র প্রস্তর যুগ বলা হয়। এবং এখানে মৃৎপাত্রগুলো যেগুলো আছে রঙিন এবং অলঙ্কৃত, এবং গবাদি পশুপালনের প্রচলন আমরা এখানে দেখতে পারি। এবং নব্যপ্রস্তর যেটা আমাকে স্টোন এজের লাস্ট পিরিয়ড বা নিওলিথিক যে পর্যায়ে বলতে পারি, নিওলিথিক পর্যায় থেকে এবং ধাতুর পর্যায়। আর নব্যপ্রস্তর যুগ এর মানে হচ্ছে প্রস্তর যুগ কথাটা জানি স্টোন এজ, এবং স্টোন এজ থেকে প্রস্তর যুগ ধাতুর যুগ সেখানে। এবং এই সময় কিন্তু যেটা তামার প্রচলন কিন্তু শুরু হয়ে যায়, তামার প্রচলন শুরু হয়ে যায়। এবং বসতিগুলো মেনলি এখানে কিন্তু কোনো আমরা ইটের তৈরি গৃহগুলো যে ঘর সেটা কিন্তু কম পরিমাণে দেখা যায়, কিন্তু কিছু পরিমাণে দেখা যায়, কিন্তু মূল বসতি যেটা ছিল সেটা কিন্তু মাটির তৈরি ছিল। এর পরবর্তীতে আসছি ম্যাচিওর হরপ্পান ফেজ বা পরিপক্ক হরপ্পান ফেজ। এই সময়টা কিন্তু মূল গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু এই সভ্যতার যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতার কিন্তু উন্নতি আমরা মেন দেখতে পাই। এর সময়কাল কি 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 2600 থেকে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় আমরা মেনলি উন্নতর যে নগর পরিকল্পনা, যে টাউন প্ল্যানিং যেটাকে বলা হয় হরপ্পান টাউন প্ল্যানিং, সেই বিষয় সেটাকে আমরা দেখতে পারি। এবং এই সময় সড়ক খুব উন্নত হয়, এবং ড্রেনেজ সিস্টেম, আমরা উন্নত ড্রেনেজ সিস্টেম, হরপ্পার ড্রেনেজ সিস্টেম আমরা জানি খুবই ডেভেলপ ড্রেনেজ সিস্টেম। এবং গৃহ নির্মাণ যে মাটির যে ইটের যে গৃহ নির্মাণ সেটাই কিন্তু দেখতে পাই। যে হরপ্পা লিপির ব্যবহারও কিন্তু এই ম্যাচিওর হরপ্পাতেই কিন্তু শুরু হয়েছে। এবং ব্যবসা বাণিজ্যেরও বিস্তার মেনলি মেসোপটেমিয়া, যে সমসাময়িক হরপ্পান যে সভ্যতাগুলির মধ্যে একটাই সভ্যতা, সমসাময়িক যে বাইরের যে সভ্যতা সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা। এবং এই মেসোপটেমিয়ার সাথে যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সেটা কিন্তু এই ম্যাচিওর হরপ্পান ফেসেই কিন্তু আমরা দেখতে পারি। এবং দাহ করা বা সমাধি যে রীতির প্রচলন সেটাও কিন্তু, এ বিষয়ে আমরা পরবর্তীতে আরো ডিসকাসে যাব, ভেতরে গিয়ে ডিসকাস করব। কিন্তু এখানে যে দাহ বা সমাধি উভয় রীতির প্রচলন কিন্তু, এই দুটো রীতিরই কিন্তু প্রচলন এই সময়ই শুরু হয়। এবং এখানকার যেটা প্রধান কেন্দ্রগুলো যেটা রয়েছে, সাইটস যেটাকে বলছি, ইংরেজিতে বলে কি সাইটস, হরপ্পান সাইটস। এই যে হরপ্পান সাইটস, এই ম্যাচিওর হরপ্পান ফেসের যে সাইটস গুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হরপ্পা, তারপরে রয়েছে মহেঞ্জোদারো, চানুদারো, লোথাল, ধোলাবিরা এবং কালীবনগান। এ বিষয়ে আমরা ডিসকাস করব, টোটাল বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। এগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পরবর্তীতে রয়েছে উত্তর বা পরবর্তী হরপ্পান সভ্যতা বা লেট ম্যাচিওর হরপ্পা সভ্যতা। আমরা জানি যে তিনটা পর্যায়ে টোটাল ভাগ করা হয়, একটা হচ্ছে আর্লি, আর এটা হচ্ছে ম্যাচিওর, আর এটা হচ্ছে লেট। এটা হচ্ছে লাস্ট পর্যায়ে হরপ্পান সিভিলাইজেশনের, এটা লাস্ট যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়। এর সময়কালটা কি? এর সময়কাল হচ্ছে 1900 থেকে বা 1900 থেকে 1500 বা 1300 খ্রিস্টপূর্বাব্দ। এর পরেই জানি আমরা কি শুরু হয়েছে, বৈদিক সিভিলাইজেশন শুরু হয়ে গেছে। কারণ এই সময় কিন্তু হরপ্পান সিভিলাইজেশনের ডিক্লাইন, যে ধ্বংস, সেটা কিন্তু শুরু হয়ে যায়। এবং আর্যদের আক্রমণ তার পরবর্তীতেই শুরু হয়। সপ্ত সিন্ধু অঞ্চলে কি হয়, যে বৈদিক সিভিলাইজেশন তার শুরু হয়। এবং এই সময়ে কিন্তু নগর জীবনের, এটা আমি এখনই বললাম যে নগর জীবনের পতন হয় এবং গ্রামীণ সভ্যতার দিকে কিন্তু আবার অগ্রসর হয়। মানে হরপ্পান যে সিভিলাইজেশন, সেটা যে একটা উন্নত সভ্যতা, সেটা কিন্তু আস্তে আস্তে পতন হতে শুরু করে এবং হরপ্পা লিপিরও বিলুপ্ত করা হয়। আমরা জানি যে এই সভ্যতাটা কিন্তু অনেকটা প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ে। প্রোটো হিস্ট্রি বা
প্রোটো হিস্ট্রি বা প্রায় হিস্ট্রি যেটাকে বাংলায় বলা হচ্ছে, সেই আহ, আহ, সেই ইতিহাসের মধ্যে প্রোটো হিস্ট্রির মধ্যেই পড়ে। এবং এই সময় যে লিপির আবিষ্কার, তো আমরা লিপি কিন্তু আমরা পাই, লিপি আমরা যে পাই না সেটা না, লিপি কিন্তু পাই, কিন্তু এটা পাথরদার করা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না, বা পড়তে আমরা পারি না, কোনো ঐতিহাসিকরা এখনো পর্যন্ত পড়তে পারেননি তারা। তাই এই যে এই সভ্যতাকে আমরা কি বলেছি, প্রোটো হিস্ট্রি বা প্রায় হিস্ট্রি। সমাধি, এখানে অনেক সমাধি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বিভিন্ন, এর মধ্যে এই সমাধি ক্ষেত্র যেটা হচ্ছে লেট হরপ্পান সমাধি ক্ষেত্র, যেটা এই সংস্কৃতি বা গ্রেভিয়ার্ড এইজ কালচার বলে গণ্য করা হয়েছে। এবং পাকিস্তানের যে প্রত্নতত্ত্ববিদরা যা এই সভ্যতাকে কি বলেছে, গ্রেভিয়ার্ড এইজ কালচার বলেছেন, এবং ভারতীয় প্রত্নতত্ত্ববিদরাই কিন্তু একে লেট হরপ্পান কালচার বলে উল্লেখ করেছেন, লেট হরপ্পান কালচার। এখানে দুটো কোশ্চেন আছে, এই যে ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশন, সেই ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশনকে যে পাকিস্তানি যে প্রত্নতত্ত্ববিদরা এটাকে কি বলেছে, এইচ হরপ্পান, গ্রেভিয়ার্ড এইচ হরপ্পান কালচার। এবং ভারতীয় প্রত্নতত্ত্ববিদরা, আমাদের যে ভারতের যে প্রত্নতত্ত্ববিদরা, তারা কিন্তু এই বিষয়টাকে মানে অর্থাৎ যে লেট হরপ্পান ফেস, সেটাকে কি বলেছেন, লেট হরপ্পান কালচার বলে উল্লেখ করেছেন। এখানের যে আর্লি হরপ্পান ফেস, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ফেস হচ্ছে, এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আমরা জানি মেহেরগড় সভ্যতার নাম শুনেছি, এটা কিন্তু এটা একটা ঠিক আর্লি হরপ্পান ফেসের কথা, আর্লি হরপ্পান ফেস যেটা আছে সেই সময়ের এটা একটা সাইট, খুব গুরুত্বপূর্ণ সাইট। এখানে মেহেরগড় আছে, অনেকগুলো সাইটস আছে, কয়েকটি সাইটসের আমি নাম বলেছি যেগুলো ইম্পর্টেন্ট সাইট, যে আর্লি হরপ্পান ফেসের যে সাইটস গুলো রয়েছে, তার মধ্যে কি আছে, মেহেরগড় আছে, কুল্লি আছে, নাল আছে, কোটডিজি ও আমরি, লিবন, তরকাইকিলা, চলিস্তান অঞ্চল, কালীবনগান। এখন এই বিষয়ে মেহেরগড়, এটি হলো এই যে হরপ্পান সিভিলাইজেশন যদি বলি, বা প্রি হরপ্পান সিভিলাইজেশন যেটাকে বলা হয়, বা আর্লি হরপ্পান সিভিলাইজেশন, যেটা সময়কাল হচ্ছে 3200 বিসি থেকে কত 1900 সরি 1900 নয়, 2600 বিসি। তো এই যে সময়কাল, এটাকে আমরা কি বলছি, আর্লি হরপ্পান ফেজ। আচ্ছা, এখানে একটা দুটো কোশ্চেন, এটার উপরেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনে কোশ্চেন হতে পারে, বিসি এই কথাটার মানে কি, এর ফুল ফর্ম কি, মানে বিষয়টা, এটার ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিভিন্ন পরীক্ষায় এসেছে, আর এটারই এখন বর্তমানে এর যে আধুনিক সংস্করণ, এটাকে যেটা বর্তমানে ইউজ করা হচ্ছে, বেশিরভাগ ঐতিহাসিকরা বা প্রত্নতাত্ত্বিকরা ব্যবহার করছেন, এটাকে কি বলছেন, বিসিই। কি বলেছেন, বিসি। এর ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা, কমন এরা। তাহলে এই যে আর্লি হরপ্পান ফেজ, এর সময় 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। তো এই সময়কালে যে গুরুত্বপূর্ণ সভ্যতা, যেটা মেহেরগড় সভ্যতা, এখানে প্রাচীনতম কৃষির বসতি বা স্ত্রী মূর্তির আবিষ্কার, নারী মূর্তির আবিষ্কার, সেটাও পাওয়া গেছে। অলঙ্কিত মৃৎপাত্রের যে মৃৎপাত্রে বৃষ প্রকৃতি বা মোষের যে বৃষের যে প্রতীকের ছবি, সেটা এই কুল্লিতে পাওয়া গেছে। কুল্লি একটা গুরুত্বপূর্ণ আর্লি হরপ্পান সাইট। তারপরে রয়েছে নাল, এখানে গরুর আকৃতিযুক্ত মোষ, সেটা পাওয়া গেছে। এবং কোটডিজি, এখানে নগর কাঠামের কিছুটা পাওয়া গেছে, নগর কাঠামের কিছুটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং অগ্নিকাণ্ডের ধ্বংসও পাওয়া গেছে। আমৃতে পাওয়া গেছে গন্ডারের হাড়ের প্রমাণ, গন্ডারের
হাড়ের প্রমাণ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে গন্ডারের হাড়ের প্রমাণ কোথায় পাওয়া গেছে, হরপ্পান সিভিলাইজেশনের কোন সাইটে, যে সেটা হলো অমরি। লিবন, এখানে ফ্যাক্টরি সাইট, এখানে ফ্যাক্টরির যে ধ্বংসাবশেষ সেটা পাওয়া গেছে এবং যেখানে যন্ত্রপাতি বানানো হতো এবং পুঁতির উপকরণও পাওয়া গেছে, যে মালা তৈরির জন্য পুঁতির উপকরণ সেটাও পাওয়া গেছে। এবং টরকাই কিলা, এখানে কিন্তু শুধুমাত্র চাষের উপকরণই পাওয়া গেছে। চলিস্তান অঞ্চল, সেটা হলো প্রাক হরপ্পা সভ্যতা বা পরিপক্ক হরপ্পা সভ্যতায় রূপান্তরের একটা বিশেষ প্রমাণ কিন্তু এই চলিস্তান অঞ্চলে পাওয়া গেছে। অর্থাৎ আর্লি হরপ্পান থেকে ম্যাচিওর, আর্লি লেট অ্যান্ড ম্যাচিওর, এই যে পুরো যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডের যে প্রমাণ সেটা কিন্তু এই চলিস্তান অঞ্চলেই পাওয়া গেছে। পরবর্তীতে রয়েছে কালীবনগান, এটা একটা গুরুত্বপূর্ণ হরপ্পান সাইট যেখানে দুর্গীকরণের সাক্ষ্য মেলে, অর্থাৎ দুর্গের সাক্ষ্য মেলে এবং বসতি ছিল এখানকার কি চতুর্ভুজ আকারের বা সমান্তরাল আকারের। জব চাষেরও সাক্ষ্য কিন্তু এখানে পাওয়া গেছে। এবং চলিস্তান মরুভূমির, চলিস্তান একটা মরুভূমি অঞ্চল যেটা প্রি ম্যাচিওর হরপ্পান সভ্যতার, সেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। আমরা এখানে এখনই বললাম যে প্রি টু ম্যাচিওর হরপ্পান ট্রানজিশন যে হয়েছে, যে প্রি হরপ্পান কালচার থেকে ম্যাচিওর হরপ্পান কালচার পর্যন্ত, ম্যাচিওর হরপ্পান ফেজ পর্যন্ত যে টোটাল ট্রানজিশন, সেটা কিন্তু এই চলিস্তান মরুভূমির যে তিনটি গুরুত্বপূর্ণ স্থান, একটা হচ্ছে চক 76 বা চক 76, গমন বালি, সন্ধান বালাগ, এই যে তিনটি অঞ্চল, এই তিনটি অঞ্চলে কিন্তু কি পাওয়া যাচ্ছে, প্রি টু ম্যাচিওর হরপ্পান, প্রি থেকে ম্যাচিওর বা আর্লি থেকে আর্লি থেকে ম্যাচিওর যে হরপ্পানের যে ট্রানজিশন পিরিয়ড, এই তিনটি সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ নগরায়নের রূপান্তরের যে নিশ্চিত প্রমাণ, সেটা কিন্তু এই যে হরপ্পান যে চলিস্তান মরুভূমির যে তিনটি গুরুত্বপূর্ণ সাইট রয়েছে, হরপ্পান সাইট, এখানে কিন্তু পাওয়া যায়। এবং এখানে যে পদ্ধতি, মেহেরগড় যে সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ, এখানে মেহেরগড় সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ সাইট আর্লি হরপ্পান ফেসের, এবং এই বিষয়ে আমাদের কিছুটা জানা দরকার এবং গুরুত্বপূর্ণ এখান থেকে কি কি কোশ্চেনের আসতে পারে সেটা, যেটা হচ্ছে এখানে যে পদ্ধতিগুলো পরীক্ষার, এখানে যে প্রসেস টেকনোলজি ইউজ করা হয়েছে তার প্রাচীনত্ব বের করার জন্য, এক হচ্ছে রেডিও কার্বন 14 পদ্ধতি, আর একটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি, যেটা মেনলি কি উদ্ভিদের উপর ইউজ করা হয়, ডেন্ড্রোক্রোনোলজি। এই সভ্যতার আবিষ্কার কে করেছিলেন? মেহেরগড় সভ্যতা। এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং সবসময় আমরা দেখেছি, আমি আর্লি যে আগেকার যে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন গুলো দেখেছি, সেই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলোতে কিন্তু এখানে এই যে দুটো নাম, জা ফ্রাসোয়া জারি আর রিচার্ড মেডো, অ্যাকচুয়ালি মেডো হবে এটা, রিচার্ড মেডো, এই রিচার্ড মেডো, এই দুজনে কিন্তু, এই দুজন যে প্রত্নতাত্ত্বিক, ফরাসি প্রত্নতাত্ত্বিক 1974 খ্রিস্টাব্দে এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেছে। এটা কোন নদীর তীরে অবস্থিত? ঝোব নদীর তীরে অবস্থিত বালুচিস্তানের, এবং পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত অঞ্চলের মধ্যস্থিত প্রায় 500 একর জায়গা নিয়ে গড়ে ওঠা কাচ্চি সমভূমিতে এই সভ্যতার বিকাশ লাভ করে, এবং এই সভ্যতা বোলান গিরিপথের সন্নিকটে এবং কোয়েটা উপত্যকায় 150 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আচ্ছা, এর যে পরিসীমা, মেহেরগড় সভ্যতার যে পরিসীমা, এটার পূর্বে হিমালয় পর্বত এবং থর মরুভূমি, এবং পশ্চিমে ইরাক, ইরান, ভূমধ্যসাগর ও আরবের মরুভূমি, উত্তরে বন্ধান, এলবুর, সিন্ধুকুচ, ককেশাস প্রভৃতি ইউরোপীয় এশিয়াটিক পর্বতমালা এগুলো রয়েছে, এবং দক্ষিণে মহেঞ্জোদারো এবং কর্কটকৃতি মধ্যবর্তী অঞ্চল। সভ্যতার যে কালসীমা, এই মেহেরগড় সভ্যতার কালসীমা, আমরা বলেছি এটা আর্লি হরপ্পান ফেসের একটা সাইট বা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র আমরা দেখতে পারবো যে 7000 থেকে 3200, মানে এখানে যে প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড, অর্থাৎ স্টোন এজের যে নব্যপ্রস্তর যুগ যেটাকে আমি বলি, এই 7000 খ্রিস্টপূর্বাব্দ এটা কিন্তু নব্যপ্রস্তর যুগ, আর 3000 খ্রিস্টপূর্বাব্দ এই যে সময়টা, এটা কিন্তু আর্লি হরপ্পান ফেসের একটা টাইম, তাই তো? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় কিন্তু, এই যে মেহেরগড় সভ্যতায় কিন্তু আমরা মেনলি এখানে কিন্তু একটা ট্রানজিশন কি দেখা যায়, যে স্টোন এজ থেকে কি করে হরপ্পান, অর্থাৎ ধাতব
প্রস্তর ধাতুর যুগে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্টোন এজ থেকে মেটাল এজের দিকে কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে সেটার কিন্তু একটা প্রমাণ এই মেহেরগড় সভ্যতা। তাহলে এই মেহেরগড় সভ্যতা যে একটা ট্রানজিশন পিরিয়ড, কিন্তু কোন ট্রানজিশন পিরিয়ড? একটা হচ্ছে স্টোন এজ বা নিওলিথিক নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগের থেকে যে হরপ্পান সিভিলাইজেশন, যেটা তাম্রপ্রস্তর যুগ বলি, সেই তাম্রপ্রস্তর যুগের কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পারি। এর আগেই বললাম এখানে রেডিও কার্বন 14 পদ্ধতি বা রেডিও কার্বন 14 পদ্ধতি ইউজ করা হয়েছে, এবং এটি নগরায়নের এখানে এর যে এই যে মেহেরগড় সভ্যতার যে নগরায়নের রূপটি এখানে প্রধানত মেনলি গ্রামীণ সভ্যতায় দেখা যায়, কিন্তু কিছুটা নগর কেন্দ্রিক সভ্যতা হালকা গড়ে ওঠে। সেটা সেই জন্য এই যে টাইমটা এটা হচ্ছে 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবং এখানে এর যে বৈশিষ্ট্য, আচ্ছা, মেহেরগড় সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মেহেরগড়, কিলগুল মোহাম্মদ, রানা গুন্ডাই, গুমলা, আঞ্জিরা, মুন্ডি গাবা, কোটদিজি, পেরিয়ান, গুন্ডাই, কুল্লি মেহি, ডাম্ব সাদত প্রভৃতি উল্লেখযোগ্য। এই যে উল্লেখযোগ্য এগুলো হচ্ছে মেহেরগড় সভ্যতা যে কতগুলি গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ। এবং এখানে কি কি যে কৃষিতে আমরা কি দেখি, গম, জব, বার্লি এগুলি ছিল প্রধান খাদ্যশস্য। এখানকার খাদ্যশস্য কিন্তু গম, জব এবং বার্লি ছিল। এই সভ্যতায় পোড়ামাটির নারী মূর্তি ও সিলমোহর তৈরিরও কিন্তু সাক্ষ্য পাওয়া যায় মেহেরগড় সভ্যতায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কার্পাস চাষের প্রচলন এই মেহেরগড় সভ্যতায় ছিল, এবং জল চাষেরও ব্যবস্থা পাওয়া যায়। এবং মেহেরগড় সভ্যতার যে দ্বিতীয় পর্যায়ে এখানে প্রচুর তুলোর বীজ পাওয়া যায়, এবং এই থেকেই কিন্তু প্রমাণিত তুলোর বীজ যেহেতু পাওয়া যায় সেই জন্য এখানে বোঝা যাচ্ছে যে এখানে কার্পাস চাষের একটা ব্যাপক প্রচলন ছিল, এবং অর্থাৎ তুলোর চাষ ছিল। এখানে যে মৃতদেহগুলোকে গায়ে লাল বা গেরুয়া মাটি লাগানো হতো, এবং তাম্র ধাতুর আবিষ্কার বা তামার প্রয়োগ এই যুগের অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। এখন আমরা যে হরপ্পা সভ্যতা সেটার গুরুত্বপূর্ণ বিষয় কিছু, সে বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের এই মেন টপিকটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। Harappan civilization or Indus Valley civilization. Indus Valley civilization. এই যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতা বা তার আবিষ্কার এর সম্পর্কে এই বিষয়ে আমরা যাব। এই হরপ্পা সভ্যতা হলো দক্ষিণ এশিয়ার প্রথম নগর ভিত্তিক সভ্যতা, এটা আমরা আগেও জানি। এটা কে আবিষ্কার করেছিল? এই যে সাইট হরপ্পা নামক যে হরপ্পা সভ্যতার যে সাইট, হরপ্পা সাইট, এই সভ্যতার যে প্রথম আবিষ্কার বা উৎখনন দয়ারাম সাহানি হরপ্পা নগরীর যে ধ্বংসাবশেষ তিনি আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? জন মার্শালের নেতৃত্বে। আর এই হরপ্পা কথাটির অর্থ কি? এই হরপ্পা, এটা একটা হরপ্পা কথার অর্থ কি এবং মহেঞ্জোদারো কথার অর্থ কি, এই দুটোই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনে আমরা দেখেছি যে এর আগেও এসেছে, এখনো পরবর্তীতেও আসার খুবই সম্ভাবনা রয়েছে। যে হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। তাহলে হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য। এর আবিষ্কার কে করেছিলেন? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। এবং হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায় হরপ্পা নামক স্থানে, তাই একে হরপ্পা সভ্যতা বলা হয়। কেন হরপ্পা সভ্যতা বলা হচ্ছে? কারণ হরপ্পা নামক স্থানে এই সভ্যতার যে প্রথম নিদর্শন যে
প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেটা কিন্তু পাওয়া গেছে। এবং জন মার্শাল তার এই যে বইটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বই, মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্দাস সিভিলাইজেশনে তিনি উল্লেখ করেছেন যে যদি এই সভ্যতার নিদর্শন সিন্ধুর বাইরে পাওয়া যেত তবে এর নাম হওয়া উচিত ছিল ভারতীয় সভ্যতা, সিন্ধুর বাইরে। কিন্তু বেশিরভাগ যে এর যে প্রথম দিকের যে সভ্যতাগুলো, এগুলো কোথায় পাওয়া গেছে? মেনলি সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে। এগুলো আমরা জানি যে সিন্ধু নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এই সভ্যতা, তাই একে হরপ্পার সভ্যতা বলা হয়। মর্টিমার হুইলার, আরেকজন বিশিষ্ট ইংরেজ প্রত্নতত্ত্ববিদ, দ্য সিভিলাইজেশন অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন অ্যান্ড দ্য বিয়ন্ড বইতে একে সিন্ধু সভ্যতা বলেছেন। আচ্ছা, কোন বইয়ে কিন্তু কে বলেছেন এবং কোন বইয়ে বলেছেন একে সিন্ধু সভ্যতা বলেছেন? মর্টিমার হুইলার কিন্তু এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলেছেন, এবং তার যে বই সিভিলাইজেশন অফ দ্য ইন্দাস ভ্যালি, সেখানে কিন্তু এই সভ্যতাকে, হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ পরবর্তীতে এ আর মুঘল একজন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ এই সভ্যতার বিস্তৃত ভূগোলের জন্য গ্রেটার ইন্দাস সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেছেন। যে এর যে পরিব্যাপ্তি অনেকটাই বিরাট বলা যেতে পারে, এর যে পরিধি বিশাল পরিধি, এবং তার জন্য কিন্তু একে এ আর মুঘল গ্রেটার ইন্দাস সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেছেন। এবং মিশর এবং মেসোপটেমিয়ার সমকালীন সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং মিশরীয় যে সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা, এর সমকালীন সভ্যতা এই হরপ্পান সভ্যতা। এবং এই সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। প্রথমত তো তাম্রপ্রস্তর সভ্যতাও আমরা বলি, আবার কি ব্রোঞ্জ, কারণ এই সময়ে কিন্তু কি তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জের আবিষ্কার হয়, তাই ব্রোঞ্জের প্রচলন, যে ব্রোঞ্জ আবিষ্কার হয় এবং ব্রোঞ্জের প্রচলনও শুরু হয়, এবং তাই এই সভ্যতাকে ব্রোঞ্জ সভ্যতা হিসেবেও ব্যাখ্যা করা হয়। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হতো। যদিও এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা, কিন্তু এখানে ব্রোঞ্জের ব্যবহার, সেই ব্রোঞ্জের ব্যবহার কিন্তু সীমিত ছিল, কারণ তামাটাও খুব, যে তামা এবং টিন এই দুটোর যে এই সময় যদি বলা যায় মূল্যবান ধাতু, এই তামা এবং তামাই সবচেয়ে মূল্যবান ধাতু, সেই জন্য বেশিরভাগ যন্ত্রপাতি কি দিয়ে তৈরি হতো? পাথর দিয়ে তৈরি হতো। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড হরপ্পা সভ্যতাকে প্রথম নগরীয় বিপ্লব বা আরবান রেভুলেশন বলেছেন। কে প্রথম এই সিন্ধু সভ্যতাকে আরবান রেভুলেশন বা প্রথম নগরীয় বিপ্লব বলেছেন? তিনি হলেন ভি গর্ডন চাইল্ড। পুরো নাম হচ্ছে ভি গর্ডন চাইল্ড, এখানে গর্ডন চাইল্ড লেখা রয়েছে। গর্ডন চাইল্ড মানে এই যে ভি গর্ডন চাইল্ড, তিনি প্রথম এই সভ্যতাকে কি বলেছেন? নগরীয় বিপ্লব, প্রথম নগরীয় বিপ্লব বা আরবান রেভুলেশন, ফার্স্ট আরবানাইজেশন। তাহলে এই সভ্যতার যে প্রথম যে ব্যক্তি অনুধাবন, যে ব্যক্তি তিনি এই হরপ্পা সভ্যতার কথা উল্লেখ করেছেন, বা যে হরপ্পা নামক যে ধ্বংসাবশেষের উল্লেখ করেছেন, তিনি হলেন চার্লস ম্যাসন। কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই হরপ্পার ধ্বংসাবশেষ এর যে লিপি বা টিলা, এটার কিন্তু উল্লেখ করেন বা আবিষ্কার করেন, লিপিটি। কিন্তু তিনি কিন্তু এই যে এই ধ্বংসাবশেষের গুরুত্ব খুব একটা বিশেষভাবে অনুধাবন করতে পারেনি, এর গুরুত্বটি বুঝতে পারেননি। পরবর্তীতে আমরা দেখেছি আরেকজন যে বিশিষ্ট ইংরেজ, এরা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত ছিলেন। ইনারা চার্লস ম্যাসন, ইনিও ইঞ্জিনিয়ার ছিলেন, একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তিনি প্রথম এই যে হরপ্পা যে ধ্বংসাবশেষ তিনি প্রথম লক্ষ্য করেছিলেন, বা এর টিলা বা উঁচু ঢিপি তিনি লক্ষ্য করেছিলেন। এবং পরবর্তীতে আলেকজান্ডার ম্যাসনের কিছু বছর পর তিনিও এই অঞ্চলটি পরিভ্রমণ করেন, এবং আলেকজান্ডার বার্নস নামে আরেকজন ইঞ্জিনিয়ার বা গবেষণার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং তিনিও কিন্তু এই হরপ্পা জায়গাটিকে, হরপ্পা যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র বা এই যে ঢিপিটি বা টিলাটি, সেটিকে কিন্তু সেই জায়গাটি কিন্তু ভ্রমণ করেন। এবং পরবর্তীতে আমরা দেখি আলেকজান্ডার ক্যানিংহাম 1853 খ্রিস্টাব্দে একজন হরপ্পার নিবাসী তাকে একটি মোহর দিয়েছিলেন, অর্থাৎ কয়েন দিয়েছিলেন। তিনি একটা কয়েন দিয়েছিলেন,
এবং এখানে একটা গরুর চিত্র, সেই গরুর চিত্র অঙ্কন ছিল এবং সেই গরুর চিত্রে কুচ ছিল না, তাই তিনি কিন্তু এর গুরুত্বটি অনুধাবন করতে পারেননি। কারণ আমরা হরপ্পাতে দেখেছি, হরপ্পার যে যে ষাঁড় বা গরু, সেখানে কিন্তু সেই গরুর যে চিত্র রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে সিলগুলো বা মোহরগুলো, সেই মোহরের মধ্যে কিন্তু কুচ বিশিষ্ট ষাঁড়ের আমরা অবস্থান পরিলক্ষিত করতে পারি। সুতরাং এখানে যে আলেকজান্ডার ক্যানিংহামকে একজন যে হরপ্পাবাসী তিনি যে মোহর দিয়েছিলেন বা সিল দিয়েছিলেন, তিনি কিন্তু সেখানে কিন্তু যে গরুর চিত্র ছিল সেখানে কিন্তু কুচ ছিল না, তাই তিনি এর গুরুত্বটি অনুভব করতে পারেননি। তিনি কি করেছেন, সেটাকে তিনি বিদেশি সিল ভেবেছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন এটি কি কুষাণ যুগের সিল, কুষাণ যুগের সিল ভেবেছিলেন, কুষাণ যুগের সিল ভেবেছিলেন। তাই তিনি এর গুরুত্বটা কিন্তু খুব একটা বুঝতে পারেননি এবং তিনি 1853 থেকে 1873 সালে কিন্তু হরপ্পা পরিদর্শন করেছিলেন। তবে তিনি এই সভ্যতার গুরুত্বটা খুব একটা বুঝতে পারেননি। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কতগুলো রয়েছে। একটা কোশ্চেন হলো, কে প্রথম এই যে হরপ্পার ধ্বংসাবশেষ সেটা লক্ষ্য করেন পাঞ্জাবের শাহিয়াল জেলায়, সেটা হলো চার্লস ম্যাসন 1824 খ্রিস্টাব্দে। এবং তিনি এই ধ্বংসাবশেষের গুরুত্ব প্রথমত অনুধাবন করতে পারেননি খুব একটা। পরবর্তীতে আমরা দেখেছি আলেকজান্ডার বার্নস, আরেকজন যে প্রত্নতত্ত্ববিদ, বা তিনি অ্যাকচুয়ালি তারা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত ছিল, পেশায় ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার, এবং ওনারা কিন্তু কেউই কিন্তু এর গুরুত্ব বুঝতে পারেনি। এবং পরবর্তীতে আলেকজান্ডার ক্যানিংহাম, তিনি তো প্রখ্যাত একজন প্রত্নতত্ত্ববিদ, আমরা তার নাম সবাই জানি, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করি তারা সবাই জানি যে তিনিও কিন্তু এই জায়গাটি পরিভ্রমণ করেছিলেন এবং তিনিও কিন্তু গুরুত্ব বুঝতে পারেনি। এবং পরবর্তীতে 1856 খ্রিস্টাব্দে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল। এখানে যে পোড়ামাটির যে ইট, সেই ইটগুলো কিন্তু প্রচুর পোড়ামাটির ইট, সেখানে কিন্তু সেই ব্রিটিশরা কিন্তু এটা রেলপথ নির্মাণে কাজে লাগিয়েছিল। তারা তখনও এর গুরুত্ব, হরপ্পা সভ্যতার যে গুরুত্ব বুঝতে পারেননি। সে কারা? সেই ব্রিটিশ ইঞ্জিনিয়ার দুজন ছিলেন, একজন হলেন জেন ব্রন্টন, উইলিয়াম ব্রন্টন। এদেরকে ব্রন্টন ব্রাদার্স বলা হয়, ব্রন্টন ব্রাদার্স বা ব্রন্টন ভ্রাতৃদ্বয়, বাংলায় যেটাকে বলে ব্রন্টন ভ্রাতৃদ্বয়। এই দুজন ইঞ্জিনিয়ার এখানে যখন তারা হরপ্পায় দেখলেন যে প্রচুর পোড়ামাটির ইট রয়েছে, তারা কি করলেন, এগুলো কি করা যায়, তারা করাচি থেকে লাহোরের যে রেলপথ নির্মাণ হয়েছিল সেখানে তারা ব্যবহার করতে শুরু করেন। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন রেলপথ নির্মাণে, কোথাকার রেলপথ নির্মাণে হরপ্পার যে ইট, পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছিল। করাচি থেকে লাহোর যে রেলপথ নির্মাণ হয়েছিল সেখানে কিন্তু এই এই যে হরপ্পার যে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছিল। এবং সেই সময় ইঞ্জিনিয়ার কারা করেছিলেন, কোন ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার কারা যুক্ত ছিলেন, জেন ব্রন্টন, উইলিয়াম ব্রন্টন। কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। যার মূল্যবান পুরাতত্ত্ব ধ্বংস করে, এটা কিন্তু একটা তারা বুঝতে না পেরে কিন্তু এর একটা কিছু প্রচুর পোড়ামাটির ইট তারা এই যে করাচি থেকে লাহোর যে রেলপথ নির্মাণ হয় সেখানে ব্যবহার করেন। এবং পরবর্তীতে ফ্লিট, একজন বিখ্যাত লেখক বা ইতিহাসবিদও বলা যায়, প্রত্নতাত্ত্বিকও বলা যায়, রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে হরপ্পা সভ্যতার নিয়ে প্রতিবেদন লেখেন এবং তিনি এর বিশালতা, এর যে গুরুত্ব কিছুটা অনুধাবন করতে পারেন 1912 খ্রিস্টাব্দে। কোথায়? রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে হরপ্পা সভ্যতা, সেখানে কি করেন, তিনি একটি প্রতিবেদন বা আর্টিকেল লেখেন। এখন প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার আবিষ্কার। হরপ্পা সভ্যতার আবিষ্কার, এই হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেন? দয়ারাম সাহানি। আমরা জানি, সবাই জানি, এটা খুব একটা সাধারণ প্রশ্ন যে দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। কার তত্ত্বাবধানে? জন মার্শালের নির্দেশে বা তত্ত্বাবধানে এটিকে কিন্তু খনন করেন। এবং তিনি প্রথম, দয়ারাম সাহানি প্রথম ব্যক্তি যিনি এই হরপ্পা সভ্যতার যে গুরুত্ব, অর্থাৎ এর যে প্রথম যে মূল গুরুত্ব, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। এর আগেও বলেছি যে হরপ্পা সভ্যতার অর্থ পশুপতির খাদ্য। পশুপতির খাদ্য, হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য।
এবং পরবর্তী ঠিক তারই 1 বছর পরে আমাদের একজন বাঙালি বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস ব্যানার্জি, তিনি কিন্তু রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 1922 খ্রিস্টাব্দে আরেকটা সিন্ধু নদীর তীরে, আচ্ছা হরপ্পা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত, এটা একটা কোশ্চেন আসতে পারে। হরপ্পা হচ্ছে হরপ্পা যে এটা কিন্তু রাবি নদীর তীরে অবস্থিত, রাভি নদীর তীরে অবস্থিত। যে হরপ্পা সাইট রয়েছে সেটা কিন্তু সিন্ধু সভ্যতার যে হরপ্পার যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র সেটি রাভি নদীর তীরে গড়ে উঠেছে। এবং পরবর্তী যে সাইট রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোর আবিষ্কার করেন। এই মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1922 খ্রিস্টাব্দে, ঠিক 1 বছর পরে। এটি কোথায় গড়ে উঠেছে? এটি সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, সিন্ধু নদীর তীরে। তিনি প্রথম ব্যক্তি যিনি মহেঞ্জোদারোতে যান এবং খনন কার্য পরিচালনা করেন। অর্থাৎ দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই দুইজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, এরাই কিন্তু হরপ্পা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির নেতৃত্বে এবং মহেঞ্জোদারো যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র সেটা হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খনন করা হয়। মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটা একটা গতবারের আমি দেখেছি, গতবারে যে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন সেখানে কিন্তু মহেঞ্জোদারো কথার অর্থ এসেছে। মহেঞ্জোদারো কথার অর্থ হলো, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। তাহলে হরপ্পা কথার অর্থ কি? পশুপতির খাদ্য। এবং মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। পরবর্তীতে জন মার্শাল, যে যার নেতৃত্বে এই হরপ্পা সিভিলাইজেশন, যে হরপ্পার সভ্যতার যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র যে পরিচালনা করা হয়, যার তত্ত্বাবধানে দয়ারাম সাহানি যে পরিচালনা করেছিলেন, যে খনন করেছিলেন, সে জন মার্শাল 1924 খ্রিস্টাব্দে দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকায় 5ই সেপ্টেম্বর 1924 সালে সিন্ধু সভ্যতার আবিষ্কারের কথা কিন্তু তিনি ঘোষণা করেন। যদিও তিনি কিন্তু তখনও কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র সেগুলোকে কিন্তু খুব একটা তিনি ভ্রমণ করেননি, এবং তিনি যা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই অঞ্চলের যে এই হরপ্পা এবং মহেঞ্জোদারোর গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন। এবং 1925 খ্রিস্টাব্দে এই শুরুর দিকে তিনি হরপ্পা এবং মহেঞ্জোদারো পরিদর্শন করেন। এমন পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই হরপ্পা যে নেতৃত্ব, হরপ্পার যে খনন কার্যের নেতৃত্ব দেন E.J.H. ম্যাকে নামে এক প্রত্নতত্ত্ববিদ। এবং এর যে ব্যাপ্তি, হরপ্পার যে ব্যাপ্তি, হরপ্পা সভ্যতার যে ব্যাপ্তি, এর ব্যাপ্তি বিশাল। দৈর্ঘ্যে কত? 1600 কিলোমিটার এবং প্রস্থে 14 কিলোমিটার। এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এর ব্যাপ্তিগুলো কত? 1600 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? 1400 কিলোমিটার। আচ্ছা, উত্তরের শেষ প্রত্নক্ষেত্র কোনটি? সেটি হলো মান্ডা। মান্ডাটা কোথায়? জম্মুতে। জম্মুতে। কোন নদীর তীরে অবস্থিত? চেনাব নদীর তীরে অবস্থিত। চেনাব নদীর তীরে মান্ডা, চেনাব নদীর তীরে অবস্থিত। এবং এটি কোথায় অবস্থিত? জম্মুতে অবস্থিত। এবং পরবর্তী পশ্চিমে বালুচিস্তানের সুতকেজান্দেরো, এটা কোথায় অবস্থিত? দাসক নদীর তীরে। এটা কোথায়? বালুচিস্তান অঞ্চলে। এটা হচ্ছে পশ্চিমের যে ব্যাপ্তি, সেটা পশ্চিমের ব্যাপ্তি কোথায়? বালুচিস্তানের সুতকেজান্দের বা সুতকেন্দর। এখানে সুতকেন্দর আছে বা কেউ কেউ বলে, কিছু কিছু বইয়ের মধ্যে লেখা রয়েছে যে সুতকেজান্দেরো। এবং পূর্বে কত দূর বিস্তৃত রয়েছে? কোন অঞ্চল পর্যন্ত? আলমগীরপুর। আলমগীরপুর কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ বা ইউপি। কোন নদীর তীরে? হিন্দিন নদীর তীরে। এবং দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ। এটা কোথায়? মহারাষ্ট্র।
কোন নদীর তীরে? প্রবরা নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার যে ব্যাপ্তি, এর ব্যাপ্তি বিশাল এবং এর উত্তরের জম্মুর মান্ডা পর্যন্ত বিস্তৃত, দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ। এর দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? যেটার উপর কোশ্চেন আছে, এইগুলোর উপর যে ম্যাচিং কোশ্চেন আসার খুবই চান্স রয়েছে। মান্ডা চিনাব নদীর তীরে, দাইমাবাদ প্রবরা নদীর তীরে। পশ্চিমে রয়েছে সুৎকাজেন্দারো, যেটা বালুচিস্তানে অবস্থিত। কোন নদীর তীরে রয়েছে? দাসক নদীর তীরে রয়েছে। এবং পূর্বে কোন নদীর তীরে রয়েছে? পূর্বে রয়েছে ইন্দিন নদীর তীরে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। এখন কয়েকটি যে গুরুত্বপূর্ণ সাইটগুলো সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। ফার্স্টেই আছে হরপ্পা। ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? হরপ্পা। এই যে হরপ্পা, এর আবিষ্কার কে করেছে? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? জন মার্শালের নেতৃত্বে। কার নেতৃত্বে? জন মার্শালের নেতৃত্বে। এটিকে এই যে হরপ্পা, এই যে কেন্দ্রটা, যে হরপ্পা সভ্যতার যে মূল কেন্দ্র বা প্রথম যে কেন্দ্র যেটি আবিষ্কৃত হয়েছে হরপ্পা, এটি দেখতে অনেকটা প্রশাসনিক নগরের মতো। কিসের মতো দেখতে? প্রশাসনিক নগরের মতো দেখতে। এখানে হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই যে হরপ্পার যে সমস্ত যে বাড়িঘর ছিল, প্রতিটা বাড়িতেই কিন্তু আমরা শৌচাগারের অবস্থান দেখতে পাই। তাহলে হরপ্পার আবিষ্কার কে করেছেন? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। এই হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য। এবং এইটি দেখতে কিরকম? প্রশাসনিক নগরের মতো দেখতে। এবং এখানে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু শৌচাগারের অবস্থান লক্ষ্য করা যায়। এতে বোঝা যায় যে এর নগর পরিকল্পনা কতটা উন্নত ছিল। এবং হরপ্পাকে তোরণদ্বারের নগরও বলা হয়। হরপ্পাকে কি বলা হয়? তোরণদ্বারেরও নগর বলা হয়। আর কি আছে? একে অর্ধ শিল্প নগরও বলা হয়। কি বলা হয়? অর্ধ শিল্প নগরও বলা হয়। এখানে আর কি পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়? খব বা দেহ রাখার বাক্স পাওয়া যায়, যেগুলো দেবদারু কাঠ দিয়ে নির্মিত। খব রাখার বাক্স, যেগুলো কি দিয়ে তৈরি? দেবদারু কাঠের তৈরি। এছাড়া এখানে কি পাওয়া যায়? আর্থারাইটিস রোগের যে প্রমাণ, সেটা কিন্তু এই হরপ্পা সভ্যতাতেই পাওয়া যায়। আর্থারাইটিস যে রোগ, সেটারও কিন্তু প্রমাণ এখানেই পাওয়া যায়। আর কি? হরপ্পা থেকে প্রাপ্ত একটা মোহর পাওয়া যায়, সেখানে গরুর এবং পাখি সাপকে ধরে আছে। গরুর অর্থাৎ যে গরুর পাখি বা অনেকটা শকুনকে বলা হয়, গরুরের সাথে তুলনা করা হয়। গরুর কি করে আছে? সেটা একটি সাপকে ধরে রয়েছে। এখানে কি কি ফসলের সাক্ষ্য মিলেছে? গম, যব, তিল, তরমুজ, মটর, চাল ও বাজরার সাক্ষ্য কিন্তু পাওয়া গেছে। চালেরও কিন্তু সাক্ষ্য এখানে এই হরপ্পাতে পাওয়া গেছে। ঠিক আছে, এটা হলো হরপ্পা। এর পরবর্তী কি আছে? পরবর্তী হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো জানি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হরপ্পান সাইট মহেঞ্জোদারো। এই যে মহেঞ্জোদারো,
এই মহেঞ্জোদারোর আবিষ্কারকে কোথায় তৈরি হয়? সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কথার অর্থ কি আছে? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মৃতের স্তূপ, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এবং একে আরো কি বলা হয়? আরো কয়েকটা নামে এটিকে উল্লেখ করা হয়েছে। স্তূপের শহরও বলা হয়েছে, স্তূপের শহরও বলা হয়েছে, স্তূপের শহরও বলা হয়েছে। আর কি বলা হয়েছে? মরুভূমির বাগিচাও বলা হয়েছে, মরুভূমির বাগিচা বলে উল্লেখ করা হয়েছে। আবার কি বলা হয়েছে? সিন্ধুর উদ্যান, সিন্ধুর উদ্যান, সিন্ধুর উদ্যান বলেও উল্লেখ করা হয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মহেঞ্জোদারো, এখানে কিন্তু 7টি স্তর, 7টি স্তর পাওয়া গেছে। যখন খনন কার্য চালানো হয়েছে সেখানে কিন্তু 7টি স্তর পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে। ঠিক আছে, 7টি স্তর পাওয়া গেছে। এই 7টি স্তর থেকে কি পাওয়া গেছে? কেন এটাকে মৃতের স্তূপ বলা হয়েছে? মৃতের স্তূপ কেন বলা হয়েছে, বা স্তূপের শহর কেন বলা হয়েছে? এই 7টি স্তূপ থেকে এটা প্রমাণিত হয়েছে বন্যার কারণে প্রতিবার এখানে একটা বন্যার প্রবণতা ছিল। কিন্তু আমরা জানি যে এই হরপ্পা সভ্যতা, সরি মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, আর হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে। এই যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, এই যে নদীর ভয়াবহতা, এই নদীর ভয়াবহতার কারণে মেন যে বন্যার কারণে বিভিন্নবার ধ্বংস হতে দেখা গেছে। কতবার? 7বার। বন্যার কারণে 7বার যে ধ্বংস হয়েছিল তারও কিন্তু প্রমাণ পাওয়া গেছে। কিভাবে প্রমাণ পাওয়া গেছে? 7টি স্তরের মাধ্যমে, 7টি স্তরের মাধ্যমে। জন মার্শাল যে এই যে মহেঞ্জোদারোতে যে জন মার্শাল যে 7টি স্তরের উদ্ঘাটন করেছেন, এই 7টি স্তরের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে এই যে মহেঞ্জোদারো 7বার ধ্বংসের কি প্রমাণ মিলেছে। আর কি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে? মহেঞ্জোদারোতে ইউনিকর্ন প্রতীকযুক্ত কি রূপার মোহর পাওয়া গেছে। রূপার মোহর পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? রূপার মোহর বা সিলভার কয়েন, সিলভার কয়েন, এই সিলভার কয়েন পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? এখানে সব থেকে ভারী বাটখারা পাওয়া গেছে, সব থেকে ভারী বাটখারা, ভারী বাটখারা পাওয়া গেছে। আর কি? বস্ত্র তৈরির যে প্রাচীনতম সাক্ষ্য, আমরা জানি কার্পাসের প্রাচীনতম সাক্ষ্য কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। একটু আগেই আমরা ডিসকাস করলাম যে মেহেরগড়েই কি পাওয়া গেছে? কার্পাসের সাক্ষ্য পাওয়া গেছে। এবং বস্ত্র তৈরির যে প্রাচীনতম সাক্ষ্য এই মহেঞ্জোদারোতেই কিন্তু পাওয়া গেছে। বস্ত্র তৈরির মহেঞ্জোদারো খুবই একটা গুরুত্বপূর্ণ সাইট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। বস্ত্র তৈরিরও কিন্তু সাক্ষ্য এখানেই পাওয়া গিয়েছে। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত একটি মোহরে, এখানে যে একটি মোহর পাওয়া গেছে সেখানে কি পাওয়া গেছে? সুমেরীয় নৌকার যে চিত্র এই মহেঞ্জোদারোতেই কিন্তু পাওয়া গিয়েছে। আর কি পাওয়া গেছে? রূপার প্রাচীনতম সাক্ষ্য কিন্তু এখানে পাওয়া গেছে। দুটি বাঘের সাথে লড়াই করার যে করা অবস্থায় অঙ্কিত মুদ্রা সেটাও কিন্তু এই মহেঞ্জোদারোতেই পাওয়া গিয়েছে। দুটি বাঘের সাথে লড়াই করার অবস্থায় যে মুদ্রা সেটাও পাওয়া গেছে।
বৃহৎ স্নানাগারও পাওয়া গেছে এই 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 হরপ্পাতে, এই মহেঞ্জোদারোতে একটা মানে বিরাট স্নানাগারের যে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। অনেক সংখ্যক কুয়ার প্রাপ্তিও কুয়ো এখানে পাওয়া গিয়েছে, কুয়োরও সন্ধান এখানে মিলে এই মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। এই গেল হচ্ছে মহেঞ্জোদারো সম্পর্কে এক বিশেষভাবে ব্যাখ্যা। আর কি আছে? কালীবনগান। কালীবনগান এই নামটা কালীবনগান কেন হয়েছে? কালীবনগান নামটা হওয়ার পেছনে কারণ কি? কালীবনগান, এই কালীবনগান কথার আচ্ছা, প্রথমত যেটা, কালীবনগান কথার অর্থ হচ্ছে কালো রঙের চুড়ি। কালো চুড়ি, কালো রঙের চুড়ি। এই যে কালীবনগান এই প্রত্নতত্ত্ব কে আবিষ্কার করেছেন? বিবি লাল ও বিকে থাপার। বিবি লাল ও বিকে থাপার, এই দুজনে এই কালীবনগান পাওয়া গেছে, কালীবনগানের আবিষ্কার করেছেন। এর অর্থ কি? কালীবনগান কথার অর্থ কালো কালো রঙের চুড়ি। এখানে গুরুত্বপূর্ণ কি বিষয় কি পাওয়া গেছে? গ্রিড চাষের সাক্ষ্য। গ্রিড মানে এই এটা হচ্ছে গ্রিড চাষ, অর্থাৎ এখানে ধান চাষ হচ্ছে, এখানে ভুট্টা চাষ হচ্ছে, এখানে কার্পাস চাষ হচ্ছে। এই যে গ্রিড চাষের সাক্ষ্য কিন্তু এই কালীবনগানেই পাওয়া গেছে। আর কি? 7টি আয়তকার যজ্ঞবেদী কিন্তু এই কালীবনগানে পাওয়া গেছে। 7টি আয়তকার যজ্ঞবেদী পাওয়া গেছে। যুগ্ম সমাধির প্রমাণ, যুগ্ম সমাধির প্রমাণও পাওয়া গেছে, যুগ্ম সমাধির প্রমাণ পাওয়া গেছে। আর কি? যজ্ঞবেদীর সাক্ষ্য পাওয়া গেছে। আর কি? ভূমিকম্পের সাক্ষ্যও কিন্তু এই কালীবনগানে পাওয়া গেছে। ভূমিকম্পের সাক্ষ্য পাওয়া গেছে। উটের অস্থিও এই কালীবনগানেই পাওয়া গেছে। উটের অস্থি অর্থাৎ উটের হাড়, সেটাও কিন্তু কালীবনগানেও পাওয়া গেছে। উটের অস্থি বা হাড়, এটাও কিন্তু পাওয়া গেছে। তো এই গেল হচ্ছে কালীবনগান। এরপরে কি রয়েছে? লোথালের আবিষ্কার কে করেছেন? লোথাল আমরা জানি, লোথালের আবিষ্কার করেছেন এস.আর. রাও। এস.আর. রাও আবিষ্কার করেছে। এটা কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ডকইয়ার্ড, অর্থাৎ প্রাচীনতম সমুদ্র বন্দর। ডকইয়ার্ড বা বন্দর, ডকইয়ার্ড বা বন্দর। এই যে লোথাল, এই লোথালকে আরেকটা কি নামে বলা হয়? লঘু হরপ্পা নামেও কিন্তু সম্বোধন করা হয়। লঘু হরপ্পা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লঘু হরপ্পা বিশ্বের প্রাচীনতম আমরা জানি ডকইয়ার্ড বা বন্দরের সাক্ষ্য এখানেই পাওয়া যায়। লোথালে এখানে আমরা জানি কালীবনগানে যুগ্ম সমাধি পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? 3টি যুগ্ম সমাধি, 3টি যুগ্ম সমাধি হলো 3টি যুগ্ম সমাধি পাওয়া গেছে। 3টি সমাধি। এখান থেকে এই যে এই লোথাল বাণিজ্যের দ্বারাই কিন্তু মেসোপটেমিয়াতে বাণিজ্য করত। মেসোপটেমিয়াতে বাণিজ্য হতো। ঠিক আছে? এখানে বৃত্তাকার বা চতুর্ভুজাকার অগ্নিবেদী পাওয়া গেছে, বা বৃত্তাকার বা চতুর্ভুজাকার অগ্নিবেদী পাওয়া গেছে। এখান থেকে
গরিলার মূর্তিও পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে। গরিলার মূর্তি পাওয়া গেছে, কিছুটা মমির প্রকারের গরিলার মূর্তি পাওয়া গেছে, এবং মমির প্রকারের যে কবরের অনেকটা সন্ধান এখানে পাওয়া গেছে। সেরকমও যে মমি টাইপস আর কি যে বিষয়টা আছে, যে কবরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু এখানে অনেকটা কবর দেওয়ার প্রমাণও পাওয়া গেছে। তো লোথাল থেকে তামার মূর্তিও পাওয়া গেছে। তাহলে এই যে আজকের যে এখানে 4টি যে প্রধান যে হরপ্পান সাইট সেটা সম্পর্কে আলোচনা করা হলো। কি কি? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবনগান, লোথাল। আরো দু একটা জায়গা যেগুলো হচ্ছে যে সাইটস রয়েছে, যেমন চানুদারো রয়েছে, যেটা ননীগোপাল মজুমদার কি করেছেন, এই আবিষ্কার করেছেন। এবং চানুদারোতে কিন্তু কোনো দুর্গীকরণ করা হয়নি। এই যে বিষয়গুলো, এগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে শুরু করব। এবং আজকে এটা যে প্রথম সেকশনটা, হরপ্পার যে ফার্স্ট সেকশন, সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। তো ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ করছি।